এই অর্গাননটা যদিও পরিবর্তন করা না হয় তবুও এই অর্গানের উপর কিছু ব্যাপক আলোচনা হয়েছে, ব্যাপক আলোচনা হয়েছে, এটাকে নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে। ডাক্তার কেএসের ফিলোসফি আছে, ডাক্তার বিজয়ের ফিলোসফি আছে, ডাক্তার রাজকুমারের ফিলোসফি আছে, ওনারা অনেক নতুন নতুন কিছু দিয়েছে। তো দিয়ে হোমিওপ্যাথিটাকে সমৃদ্ধ করার চেষ্টা করবো। ডাক্তার অ্যানালাইসিস লাস্ট উনি মাইন্ড মেথডকে নিয়ে আসছে যে আমাদের মাইন্ড মেথডের অ্যাপ্লিকেশন কম, আসলে কম, কারণ কে রেপার্টরি প্রায় 95 পেজ মাইন্ডের রুব্রিকা, মাইন্ডের লক্ষণ, এই লক্ষণগুলোই সাধারণত ডাক্তাররা সঠিক না প্রয়োজনই ব্যবহার করে, ব্যবহার করতে তারা অপারগ। কিভাবে ব্যবহার করতে তারা শুধু রাগটা ব্যবহার করতেছে, তারা একটা দুশ্চিন্তা ব্যবহার করতেছে, প্রেমে ব্যর্থতা ব্যবহার করতেছে, ব্যথায় কান্না ব্যবহার করতেছে। আরো লক্ষণ আছে মানুষের চরিত্রে, মানুষের মানসিক কোথায় আপনার রোগীকে চিকিৎসা দিতে পারবেন আর কোথায় পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে একটু বিবেচনা করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে অ্যানাটমি, ফিজিওলজি, এই নলেজগুলোকে সেটা ধারণা রাখতে হবে, প্র্যাকটিস অফ মেডিসিন এগুলো নিয়ে আপনাকে ধারণা রাখতে হবে। ডাক্তার ভিতরকার নাম হচ্ছে ডাক্তার জর্জ ভিতরকার, উনি ওনার কথা শুনে বলছে যে আমি আরোগ্যযোগ্য 99% রোগীকে চিকিৎসা দিয়ে ভালো করতে পারি। ঠিক এখন উনি একজন ডাক্তার, আমরা ওখানে ডাক্তার, উনি বলতেছে যে আমি 99% রোগীকে আরোগ্য দিতে পারি। আমাদের বাংলাদেশে কোনো ডাক্তার বলতে পারবে আমি 80% রোগী ভালো করতে পারি? চাইলে বলবেন না, হ্যাঁ পারবে না। কেন পারতেছে না? এর রহস্যটা কি? কেন আমরা রোগীকে সঠিকভাবে আরোগ্য দিতে পারতেছি না? তাহলে আমাদেরকে সেই জায়গাটা আগে পরিষ্কার করতে হবে যে আমরা কেন আমাদের সব রোগীকে আরোগ্য দিতে পারতেছি না। আমরা যদি আজকে হোমিওপ্যাথি দ্বারা আরোগ্যের সংখ্যা বাড়িয়ে দিই তাহলে হাসপাতালের রোগীর সংখ্যা বেড়ে যাবে, কমে যাবে অটোমেটিকলি। এলোপ্যাথির উপর মানুষ নির্ভরশীল বন্ধ করে দিবে, হোমিওপ্যাথির চাহিদাটা বেড়ে যাবে, তখন অটোমেটিক সরকার পৃষ্ঠপোষকতা আপনারা পাওয়া শুরু করবে। কি একটা আজকে এলোপ্যাথির জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয় আর হোমিওপ্যাথির জন্য দাম বাড়ে, কেন? কারণ এটা দুর্বলতা আমার সরকারের না। আর সরকার তো যেখানে দেখবে যে এখানে আমার জনগণের সুবিধা সেখানে ইনভেস্ট করবে। সরকার যখন দেখবে যে হোমিওপ্যাথি দ্বারা আসলে রোগী আরোগ্য হচ্ছে, হোমিওপ্যাথি অনেক ভালো মানের ডাক্তার তৈরি হচ্ছে, তাহলে সরকার সেখানে বরাদ্দ দিবে। ইন্ডিয়াতে হোমিওপ্যাথির উপর আলাদা মন্ত্রণালয় আছে, আয়ুষ, হোমিও আয়ুর্বেদিক মেডিসিন, ওরা একটা মন্ত্রণালয় করছে। আর আমাদের কোনো সচিবই বলে না যে আমি হোমিওপ্যাথি ডাক্তার। আমার বোর্ডের একজন মেম্বার, নাম বলবো না, উনি বলতেছে যে আমাদের একটা সচিবের সচিব আছে, উনি হোমিওপ্যাথি খুব ভালোবাসেন, হ্যাঁ ওনাকে আমরা কয়টা বলি, তার মধ্যে নাম দেন, কেন নাম দেওয়া যাবে সিক্রেট, এটা নাম দেওয়া সিক্রেট। তাহলে উনি সচিবের থেকে লাভ কি আমার হোমিওপ্যাথি বলতে? কোনো লাভ নেই। উনি সিক্রেটলি হোমিওপ্যাথি চর্চা করেন, এটা কোনো মানে হয় বলে? যে বলতে সে হোমিওপ্যাথি বোর্ডের প্রধান কর্মকর্তা, নাম বলবো না। এই হলো আমাদের হোমিওপ্যাথির অবস্থা। হোমিওপ্যাথির পরিচয় দিতে গেলে তাদের লজ্জা হয়, হ্যাঁ। হোমিওপ্যাথি পড়ালে হোমিওপ্যাথি ডাক্তারদের কিন্তু কেউ পাতি দিতে চায় না, হ্যাঁ কি পাতি দিতে চায় না? তো হোমিওপ্যাথি ওরা আমাদের কয়টা না, হ্যাঁ কি তো পানি ডাক্তারও ওইটা কি কম করে, আমি বড় ব্যবসায়ী কাছে দিব। আর এমবিবিএস এর একটা কোনো কথাই নেই, হ্যাঁ তাড়াতাড়ি লাইন লাগাই দিল পাতির মা বাপে। কিন্তু হোমিওপ্যাথি যদি আপনি ছেলেকে বিএসএস পাস করান সরকারি হোমিওপ্যাথি কলেজ থেকে, ভালোটা ডিগ্রি আনান, বিএসএস, এই সুবিধাটা আপনারা পাবেন না। কেন আমরা এই সুবিধাটা থেকে বঞ্চিত হব? হওয়া কি উচিত বলে? হ্যাঁ আমার জেনারেশন বাদ দিয়ে আমার জেনারেশন চলে যাচ্ছে, সামনের জেনারেশন তো চেঞ্জ করতে হবে। তো সেই চেঞ্জ করার জন্য আমাদের কাজ করতে হবে। ওকে ঠিক আছে, আসুন আমরা এই আরোগ্য বিধান সম্পর্কে হ্যানিম্যান কি বলে গেছে একটু মনোযোগ দিয়ে দেখেন। খুব চমৎকার হ্যানিম্যান বলে গেছে, দেখেন 82 নাম্বার সূত্র, আপনারা পড়েন 82 নাম্বার সূত্র। জিরো রোগ সমান
পড়া শেষ? আচ্ছা, আমি কিন্তু এটা করবো না। দেখেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে হ্যানিম্যান, যে চিররোগ আবিষ্কার করার পরেও পূর্বের ন্যায় আমাদের কাজটা করতে হবে। হ্যানিম্যান এই যে 12টা বছর এই চিররোগের উপর গবেষণা করে অনেক কিছু পাইছে, তারপর উনি বলছে যে চিররোগ আবিষ্কার করার পরেও পূর্বের ন্যায়। তার মানে কি, হ্যানিম্যান চিররোগ সম্পর্কে কিছুটা অবহেলা করলো কিনা বলেন? করলো? হ্যাঁ, কি করছে? হ্যাঁ, আমরা আমাদের যারা সিনিয়র ডাক্তার, আমাদের ডাক্তার কিনা মায়াজম না চিনলে চিকিৎসা করা যাবে না। আসলে ওনারা কত মায়াজম জানে এটা আমি জানি না। ওনারা এইভাবে বলে যে মায়াজমেটিক ট্রিটমেন্ট ছাড়া হোমিও রোগ আরোগ্য হবে না। তো মায়াজমেটিক ট্রিটমেন্ট কি? অ্যান্টিসোডিক মেডিসিন, সালফার, সরিনাম, আর মনে করেন 8-10টা রোগের ওষুধের নাম করবে। সাইকোসিস, ডিএস-2, সিফিলিস, মেডোরিনাম, কি? হ্যাঁ, এই কয়েকটা ওষুধকে তারা খুব গুরুত্ব দেয় মায়াজমেটিক ট্রিটমেন্টের ক্ষেত্রে। কিন্তু হ্যানিম্যান তাদের উদ্দেশ্য বলে গেছে, একদম স্ট্রেট কথা। এই ধরনের চিন্তা আপনার মাথায় আনাই যাবে না যে মায়াজমেটিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য এই ধরনের ওষুধ আমাদের অ্যাপ্লাই করা উচিত। হ্যানিম্যান স্ট্রেট বলে গেছে যে চিররোগ আবিষ্কার করার পরেও পূর্বের ন্যায় আমাদের চিকিৎসা কার্য পরিচালিত করতে হবে। তারপরও আমি বলবো অবশ্যই আপনাকে চিররোগ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। হ্যানিম্যান চিররোগ সম্পর্কে ওনার বই দিয়ে গেছেন, উনি ক্রনিক ডিজিজ বই দিয়ে গেছেন, সেই বইটা আপনারা পড়বেন। তারপর আমরা মায়াজম সম্পর্কে একটু ছোট্ট একটা তথ্য দিব। মায়াজম কি? মায়াজম অর্থ কি? মায়াজম অর্থ হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ এবং তাহার প্রভাব। মায়াজম মানে হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ এবং তাহার প্রভাব। তো আমি এটা সম্পর্কে বিস্তারিত এখন আলোচনা করব না, পরবর্তীতে আমাদের আলোচনায় মায়াজম সম্পর্কে কিছু ধারণা আপনাদের চলে আসবে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে ওষুধ নির্ণয়ের উদ্দেশ্যে হ্যানিম্যান 153 নম্বর সূত্রে বলে গেছে যে রোগীর অধিকতর উল্লেখযোগ্য, অনন্য, অসাধারণ এবং বিচিত্র পরিচয় চিহ্নিত ও লক্ষণাবলীর দিকে কেবলমাত্র লক্ষ্য রাখতে হবে। ওষুধ নির্বাচন করার জন্য আমরা সবাই 153 নম্বর সূত্র ফলো করি, তাই না? বলেন। কিন্তু আমাদের এখানে কথা হচ্ছে যে হ্যানিম্যান এই লক্ষণগুলোকে মানে খুঁজতে বলছে। আমরা কি সেই অসাধারণ লক্ষণ থেকে ওষুধ নির্বাচন করতেছি না? করতেছি। তারপর আমাদের হাতে রোগী কেন ভালো হচ্ছে না? আমি কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করেন, সে বলবে আমি ডুমুরের ন্যায় আঁচিলে থুতা ব্যবহার করি, কি মুখে জানি ঘা দেখলে আমরা বোরাক্স ব্যবহার করি, চর্মরোগ, গরমে বৃদ্ধি, গোসলের বৃদ্ধি, হ্যাঁ, রাত্রে বৃদ্ধি, এসব লক্ষণ দেখলে সালফার ব্যবহার করি। তো এইভাবে আমরা ওষুধ নির্বাচন করে এগুলো সবই কি অসাধারণ লক্ষণ, বিচিত্র লক্ষণ, একক লক্ষণ। কিন্তু হ্যানিম্যান তারপরও তাদেরকে জন্য হ্যানিম্যান এর জন্য রোগীটা হচ্ছে হাতের বাম পাশে, ওই যে পিছনে যে মেয়েটা আছে এটা হচ্ছে মূল পেশেন্ট, আর পেশেন্টের সাথে আছে তার ভাবি। তার ব্রেস্টে একটা টিউমার, সেই টিউমারটা ব্যথা করতেছে। তো সেই টিউমারে রোগীটা আপনার কাছে আসছে, আপনি কি ওষুধ দিবেন? হ্যাঁ, কি ওষুধ দিবেন আপনারা? বাম পাশ থেকে লাগিয়ে দেব। হ্যাঁ, রোগী বাম পাশ থেকে লাগিয়ে দিবেন। বাম পাশে যে আপনারা ব্রেস্ট টিউমারের রোগীতে কি ওষুধ দেন বলেন? নির্দিষ্ট কোনো ওষুধ নেই। নির্দিষ্ট কোনো ওষুধ নেই। আর আপনারা লক্ষণ বানান, লক্ষণ দেন আপনারাই, নির্দিষ্ট না, ঠিক আছে? আপনারা লক্ষণ বানান, কি ওষুধ দেন? আপনারা লক্ষণ বানান, আপনারা ওষুধ দেন, বলেন। ফাইটোলাক আছে, ফাইটোলাক কি ওষুধ দিবেন বলেন? হ্যাঁ, লক্ষণ অনুযায়ী বের আছে, লক্ষণ অনুযায়ী থেকে বাইরে আছে, আর কি আছে বলেন? লক্ষণ অনুযায়ী একটা মেলোস্ট বলেন। হ্যাঁ, একটা মেলোস্ট বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝছি আপনারা যারা কাগজে এত তাড়াতাড়ি ধরা যাবে না। হ্যাঁ, আপনারা বুঝে বুঝে প্রস্তুতি নিয়েছেন, আর আগে ঠকা যাবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনারা
কেসটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি যে জিনিসটা আপনাদেরকে জানাইতে চাচ্ছি, যে ইনফরমেশনটা আপনাদেরকে দিতে যাচ্ছি, সেই ইনফরমেশনটা শুনেন। আপনারা বলছি লকডাউন মানুষের লকডাউন ধরে চিকিৎসা করেন, তো আমি যে ইনফরমেশন দিতে যাচ্ছি সেটা আমি আপনাকে দিই। ওকে, লেটস স্টার্ট। হ্যাঁ, সাউন্ড আছে সাউন্ড কম্পিউটার সোসাইটির জন্য করলাম। ওকে, তো সেই কথায় আমরা ফিরে আসলাম যে আমরা যখন রোগীর কনসার্ন, অ্যাডাপ্টেশন এবং রিঅ্যাকশন এই তিনটা জিনিসের সমন্বয় ঘটাবো, তখন আমরা হ্যানিম্যানের সেই 82 নাম্বার সূত্রে ইন্ডিভিজুয়ালাইজেশন খুঁজে পাবো। 82 নাম্বার সূত্র ভুলে গেছেন? কি ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ। ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ। সেই হ্যানিম্যানের ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ করে গেছে। সেই ব্যক্তি স্বাতন্ত্র্যকরণ করার জন্য রোগীর কনসার্ন, রোগীর অ্যাডাপ্টেশন, রোগীর রিঅ্যাকশন এই তিনটাকে যখন আপনি সমন্বয় করবেন, তখন আপনি মানে সঠিক ওষুধটা বুঝতে পারবেন, ইন্ডিভিজুয়ালাইজ করতে পারবেন। ওকে, ঠিক আছে। আর কিছু আছে? এটাই হলো আমাদের কেস টেকিং। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কেস টেকিং এর মূল পার্ট। আচ্ছা, এখন আসেন যে কেসটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, সেটার কনসার্ন কি, এটার অ্যাডাপশন কি, সেটার রিঅ্যাকশন কি, বলেন ম্যাডাম বলেন। আমি চুপচাপ কেন? হ্যাঁ, ভালো লাগছে না? হ্যাঁ, আচ্ছা, আগে আমাদের প্রথম কেসটা, যে কেসটা মেইন কেসটা দেখালাম বেস্ট টিউমারে, এই কেসটা একটু অ্যানালাইসিস করেন। বসে বলেন, মানে ওই কেসটা থেকে কি পান আপনি, মানে আপনার আগের নলেজ দিয়ে আপনি এগুলো অ্যানালাইসিস করতে পারেন, এবং আমাদের এই নতুন চিন্তা আমাদের অ্যানালাইসিস করতে পারেন। শিখতেছেন শিখতেছেন দেখে তো আপনি বেশি বেশি বলবেন, তাই না? পারো তো শিখা চিন্তা হবে, আপনি যদি বলে দিতেন তো শিখা হবে, বলা যাবে না। হ্যাঁ, আচ্ছা বলেন, নেক্সট কে বলবে? আমাদের ওই কেসটা অ্যাডাপটেশন, রিঅ্যাকশন এবং কনসার্ন এই তিনটা কি ছন্দপতনটা কি তো জানছেন নাকি? কিভাবে ছন্দপতন হলো তার জীবনে? তার জীবনে একটা বিচ্ছেদ ঘটলো, সেই বিচ্ছেদের কারণে তার জীবনে একটা ছন্দপতন ঘটলো, আর সেই ছন্দপতনে সে এক ধরনের অ্যাডাপটেশন করলো, তার একটা কনসার্ন এবং তার একটা রিঅ্যাকশন ছিল। সেই রিঅ্যাকশনগুলো থেকে আমরা ওষুধটাকে তাকে চিনব এবং তার ওষুধটাকে চিনব। বলেন কি 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 রূপ নিব? Weeping touch when. Okay, fine. তারপরে weeping touch when. হ্যাঁ, disconcert. Disconcert. জটিল একটা মানে রোগী। হ্যাঁ, ডিসকনসার্ট এবং ইংলিশিয়া, তাই না? ডিসকনসার্ট মানে কি বলেন? বিব্রত। শুরু এমব্রেসমেন্ট মানে কি? হ্যাঁ, এমব্রেসমেন্ট মানে বিব্রত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুরু weeping touch when না অনলি এখানে তিনটা চারটা মেডিসিন আছে, পাঁচটা সাইলেন্সিয়া ছিল আমি বলে দিচ্ছি, পাঁচটা মেডিসিন weeping touch। এখানে weeping touch when নেওয়া যাবে? হ্যাঁ, টাচ নেওয়া যাবে না। আচ্ছা, সে তো উইপিং করছে, বলেন তো? হ্যাঁ, সে তো উইপিং করছে। হ্যাঁ, হোয়াট ইজ উইপিং? উইপিং টাচ উইপিং টাচ না হতে পারে তখন হোয়াট ইজ উইপিং? উইপিং মানে কি? কান্না, নো নো, কুপিয়ে কুপিয়ে কান্না, কুপিয়ে কুপিয়ে কান্না, এটা উইপিং নিয়ে নেবেন। আসলে উইপিং মানে হচ্ছে ইমোশনালি ব্রেকডাউন। ইমোশনালি ব্রেকডাউন, যে ইমোশনালি ব্রেকডাউন মানে সেখানে চোখের পানি আসতেও পারে, নাও আসতে পারে। তখন আপনি যে কুপিয়ে কুপিয়ে কান্না, কয়জন চেম্বারে এসে কুপিয়ে কুপিয়ে কান্না করে বলেন?
চোখে পানি ধরলেই যে আপনি উইপিং নেওয়া যাবে না, পানি আসতে হবে। পানির সাথে চোখের পানির সাথে উইপিং এর কোনো সম্পর্ক নেই। উইপিং এর মূল অর্থ হচ্ছে ইমোশনালি ব্রেক ডাউন, ঠিক আছে? ওকে, এখানে তার মধ্যে ইমোশনালি ব্রেক ডাউন ছিল না, তার মধ্যে মূল জায়গাটা ছিল সিক্রেটিভনেস। কি ছিল? সিক্রেটিভনেস। এটা ছিল তার অ্যাডাপ্টেশন। সিক্রেটিভনেস কি ছিল? অ্যাডাপ্টেশন, ঠিক আছে? অ্যাডাপ্টেশন। আর দ্বিতীয় রূপটি ছিল হচ্ছে অ্যাফেক্টেশন। অ্যাফেক্টেশন মানে কি? ভান করা। এটা ছিল তার রিঅ্যাকশন। হ্যাঁ, অ্যাডাপ্টেশন কি ছিল? অ্যাডাপ্টেশন কি বললাম? সিক্রেটিভনেস। সিক্রেটিভনেস। সে তার জীবনের এই কষ্টটাকে সিক্রেট করে অ্যাডাপ্ট করতেছে, এটা কাউকে জানানো যাবে না। আরে ফার্স্টে তো অবশ্যই আছে, গ্রিপ আছে। আপনি অনেক রুব্রিক নেবেন, আপনি কোর ফিলিংটা বোঝেন। আপনি একটা রুব্রিক, একটা মেডিসিন, একটা রোগীকে একটা মাত্র রুব্রিক দিয়ে ওষুধ নির্বাচন করতে পারেন, আবার আপনি 20টা রুব্রিকও দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। বাট আপনি যদি কোর ফিলিংটাকে বুঝতে পারেন, আপনি দুইটা রুব্রিক দিয়ে ওষুধ নির্বাচন করতে পারেন। হ্যাঁ, মূল জিনিসটা ধরতে হবে, তাই না? আপনি মূল জিনিস না বুঝলে তাহলে তো হবে না। তাহলে এখানে কি রুব্রিক দিলাম? সিক্রেটিভনেস কি? গোপনীয়তা, কোনো কিছু অন্যের কাছে প্রকাশ করতে না দেওয়া, এটা হচ্ছে সিক্রেটিভনেস। এটা হচ্ছে তার অ্যাডাপ্টেশন। আর রিঅ্যাকশনটা কি ছিল? অ্যাফেক্টেশন, মানে সে ভান করতেছিল। অ্যাফেক্টেশন মানে কি? ভান করা। ভান করা মানে আমার কিছুই হয় নাই, আমার কোনো সমস্যা নাই, আমার সব ঠিক আছে, এটা তার ছিল কি? রিঅ্যাকশন, ঠিক আছে? আর কনসার্নটা কি ছিল? যে মেয়েদের জীবনে একটাই বিয়ে হয়, দ্বিতীয় কোনো বিয়ে হয় না। এটা রুব্রিক ছিল সেনসিটিভ মোরাল ইমপ্রেশন। মোরাল মানে কি? নৈতিকতা। সোশ্যালি রাইট এন্ড রং। সোশ্যালি যেটা রাইট এবং রং, কন্ডাক্ট টু রাইট ওয়ে, মানে সঠিকটাকে সে নেয়, এটা হলো মোরাল। তার ভিতরে মোরালিটি ছিল যে মেয়েদের জীবনে একটাই বিয়ে হয়, এর বেশি মেয়েদের জীবনে বিয়ে হয় না। এটা ছিল তার কনসার্ন, যার কারণে সে দ্বিতীয় কোনো বিয়ের ব্যাপারে চিন্তা করতে পারে না। আমরা আরেকটা রূপ নিচ্ছি, এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট। নিউ, এটা আগে আরেকবার একটু বলেন, আগের বার আবার একটু বলেন। এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট। হোয়াট ইজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট? ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হলো হতাশা, নাকি? সবার কাছে হতাশা। আমরা এখানে দুইটা ওয়ার্ড ইউজ করি, একটা হলো ডিস আর একটা অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট মানে কি? কোনো কিছু আশা করা, কোনো কিছু আশা করা। অ্যাপয়েন্টমেন্ট, আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসছি, মানে কি? আমি ডাক্তারের সাথে আজকে দেখা করব, এটার একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসছি, নাকি? আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছি, মানে কি? আমি যে প্রত্যাশা করছি চাকরির জন্য, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি পাইছি, এখন থেকে চাকরি করতে পারবো, এটা হলো আমার আশা। আর আশাটা যখন না থাকে, মানে ডিজ হয়ে যায়, মানে প্লেসে নাই, আশাটা আশার জায়গায় নাই, সেটা হচ্ছে নিরাশা। নিরাশা বলতে একটা ঝামেলা হবে যে আপনার মনে একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা যদি পূরণ না হয়, সেটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সহজ বাংলা ক্লিয়ার? আপনার একটা ইচ্ছা আছে, তার ইচ্ছা ছিল স্বামীকে নিয়ে সংসার করবে, সেই সংসারটা সে করতে পারে না, এটা হচ্ছে তার ডিসঅ্যাপয়েন্টমেন্ট। রোগী এসে বলবে, ডাক্তার স্যার, আমার ইচ্ছা ছিল ভাইদের নিয়ে একসাথে থাকতে, আমি থাকতে পারি নাই, ভাইরা ঝগড়া করে চলে গেছে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ডাক্তার স্যার, আমি চাইছিলাম আমি পরীক্ষায় এ প্লাস পাবো, এ প্লাস পাই নাই, এ পাইছি, অঙ্কের জন্য এ প্লাস পাই নাই, এলিমেন্ট ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, একটা রুটিন একটু ভাবনা চিন্তা করে শিখেন, ওকে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আইডেন্টিফাই অ্যাফেক্টেশন। হোয়াট ইজ অ্যাফেক্টেশন আর হোয়াট ইজ ট্রেনিং সিকনেস? ট্রেনিং সিকনেস নাম শুনছেন? জি জি। ট্রেনিং সিকনেস মানে কি? অসুস্থতার ভান করা। ট্রেনিং অর্থ ভান করা, ট্রেনিং ভান করা, ট্রেনিং অর্থ ভান করা, আর অ্যাফেক্টেশন মানে ভান করা। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? মনে করেন মানে ছোট একটা বাচ্চা আছে, সে কি করলো? সারাদিন খেলাধুলা করলো, টিকার মধ্যে খেলাধুলা করলো,
মাগরিবের পরে তার টিচার আসবে। টিচার আসবে, এখন সে কথা যে মা আমার পেটে ব্যথা, টিচার এসে তো পেটে ব্যথা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর টিচার থেকে তার এই ছাত্র তো অসুস্থ, কি তাড়াতাড়ি তাড়াতাড়ি এলাম লবণ পানি খাওয়ান, অসুস্থ আজকে আর পড়াবো না, আজকে যাই আমি 10 মিনিট পরে দেখে যে সে কার্টুন দেখতেছে। হ্যাঁ, ঠিক আছে। বই ঘরে আসলেন, বই এতক্ষণ জলসা টিভি দেখতেছে, আমি টিভি বন্ধ করে দিয়া যে কোনো মতে কষ্ট কষ্ট করে ধরতে হলো, ব্যথা নড়তে পারতেছি না। ঠিক আছে, হ্যাঁ, তোমার খাবার আমি তুমি বাইরে খাও, তোমার কাছে তুমি আমি পারবো না, আমি তো শুয়ে রয়েছি। আছে এরকম মহিলা? এগুলো হলো সব পেইনিং সিকনেস, মানে পেইন করে, মানে ভান করে, তার যেটা না সেটা সে দেখায়, সেটাই দেখায়। ঠিক আছে, আমাদের মন্ত্রী স্যার এই পেইনিং সিকনেসের ট্যারেন্টুলার একটা গল্প বলছে, তার গল্পটা আপনাদের শোনাই। একটা মহিলা ইন্ডিয়ার তো, তার উপর কালি ভর করছে, কালি ভর করছে, হ্যাঁ, এখন তারে অনেক পরিবেশ সুবিধা আছে, ওদিকে গভর্নমেন্ট তরফ থেকে কোনো কাজ হয় না, নীলপতি যাইছে সাইকেল যাইছে, কোনো কাজ হয় না, স্যারের কাছে নিয়ে আসছে। ঠিক আছে, এখন রুগী পড়ছে, স্বামী তার পিছনে, শ্বশুর আর পিছনে দূরে। ঘটনা কি? রুগীর বসে তার পাশ এত দূরে দূরে, ব্যাপারটা কি? বলেন তো কি সমস্যা? স্যার খুব খালি ঘর আছে, এ তো ঠাস ঠাস করে মেরে দেয়। ঠিক আছে, এত ভয় ভয় ঠাস ঠাস করে মেরে দেয়, কম যে খালি আসে তো বুঝি না। ঠিক আছে, এই কথা হয়েছে, এখন তো বই হয়েছে। ঠিক আছে, স্যার এই করে এই করে, এই কাজটা তো ঘরে সব কিছু এলোমেলো হয়ে গেছে, ঠাস করে সামনে একটা চট দিয়ে বলেছে, আমি চট দেখে দৌড়। ঠিক আছে, শ্বশুর দিছে দৌড়। তো বলতে কি বলে স্যার, আরে ঠিক আছে বাইরে, আপনার বাইরে যান, আমি পিছনে পাবো। দেখ আমি কিন্তু বুঝছি তুই সরকারি করছিস, আমি তোরে চড়াবো, তুই আবার কি চড়া, তুই কারে চড়াবি, আমি তোরে চড়াবো, সত্যি সত্যি কর, আর নাইলে কিন্তু এখন আমি তোরে খাবড়াই ভূত কালি খালি আমি খালি করে। ঠিক আছে, পরে স্যার কি বলবো স্যার, বিয়ার পর থেকে এই সংসারের এত এত কাজ, এই কাজ করতে 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 আমি পরেশান। ঠিক আছে, এরা আমার একটু হেল্প করে না, এরা আমার একটু সহযোগিতা করে না, কি করবো? বাধ্য হয়েই আমার কালি আসে, যখন কাজের চাপ বেশি করে আমাকে চাপাচাপি করে দেই ডিরেক্টর সকাল ওকে, দিস ইজ পেইনিং সিকনেস। ওকে, ট্যারেন্টুলা খুব কানি, খুব চালাক চতুর থাকে, বুঝছেন? মানে এমন ভাবে, এমন কৌশলে আপনাকে বোকা বানাবে, অসুস্থতা দেখাইয়া তাদের সুবিধা ভোগ করার জন্য, আপনি বুঝতেও পারবেন না। ঠিক আছে, ওকে, আচ্ছা, পেইনিং সিকনেস বলে। আর অ্যাফেক্টেশনটা হচ্ছে সে একই ভান করা, বাট সে তার ভান করে তার অসুস্থতাটাকে লুকায়। ওটা অসুস্থতাকে দেখায়, আর এটা অসুস্থতাকে লুকায়, তার ভয়টাকে লুকায়। না না, আমার কিছু হয় নাই, ওই কি এখন ব্যাপার না। এখানে দেখেন আমি কি কি মেডিসিন আছে, আইসিএমএস আছে, হ্যাঁ, ইংলিশই আছে, লেকটামিউর আছে, অনেক মেডিসিন আছে। এরা অ্যাফেক্টেশন কেন করে? একজন এক ধরনের কারণে অ্যাফেক্টেশন করে। তারা তাদের সমস্যাটাকে আরেকজনের কাছে সহজে উপস্থাপন করতে চায় না, বিভিন্ন কারণে। ক্লিয়ার? কয়েকটা রুব্রিক বুঝাইলাম, ক্লিয়ার? রুব্রিক আপনারা যার যার দায়িত্বে শিখে দিবেন। রুব্রিক শিখাইতে গেলে অনেক সময় লাগবে, আর হয়তো এত সময় আমি দিতে পারবো না। হ্যাঁ, আপনারা নিজেরা এখানে ক্লাস করেন, আমাদের স্যার আছে, ইত্যাদি স্যার আছে, এই যে আমাদের আরেকজন স্যার আছে, এরা আপনাদেরকে রুব্রিক শেখায়। আমি আপনাকে জাস্ট কয়েকটা জিনিস বুঝিয়ে দিয়ে গেলাম। বই আছে, বই পড়বেন। হ্যাঁ, তবে সঠিক লাইনে যদি আপনারা শিখতে পারেন, তাহলে আপনারা আগে যেতে পারবেন।
কি আচ্ছা ওকে 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 ঠিক আছে আচ্ছা 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 ওকে একটা সাইড পাইছে ওকে ঠিক সব মাসে আছে হ্যাঁ 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 রুব্রিক কি যেটা দিকে নাকি আর কি হবে হ্যাঁ বলেন আপনারা কেমন আছেন নারীদের নেতৃত্ব দেখি সবচেয়ে পুরুষের নেতৃত্ব নারীদের নেতৃত্ব দেখি হ্যাঁ নারীরা দেশ চালায় তাদের বিমান চালায় রেলগাড়ি চালায় মোটর গাড়ি চালায় হ্যাঁ হোমিওপ্যাথি চালায় হ্যাঁ বলেন আচ্ছা আমরা আরেকটু জিনিসটা দেখি হ্যাঁ কিন্তু ইনসানি ভাই কিন্তু খারাপ কাজ করছে যে আমার সন্দেহ মতো লেখালেখি শুরু করছে সে এতদিন করলো একটা আর আজকে ডায়ালিসিস আরেকটা এটা কি ঠিক হ্যাঁ কারণ হ্যাঁ এটা ঠিক না ওকে নো প্রবলেম ঠিক আছে হ্যাঁ আপনারা সবাই ঠিক আছে কিন্তু আপনি আসলে সঠিক প্রেসক্রিপশন করতে পারছেন কিনা এটা যদি না বুঝতে পারেন তাহলে আপনি রোগী ওষুধ দ্বারা প্রতারিত হতে পারে না এখন লেগেসিস দিলে রোগী ভালো হলো না তখন কি করবেন আবার রোগী আসবে আবার আপনি ওষুধ চেঞ্জ করবেন আপনি প্রথমবারই কেন চেঞ্জ করবেন ওষুধ কেন চেঞ্জ করবেন হ্যাঁ আমরা আমাদের এত নলেজ হয় নাই যে আমরা ওষুধ কখনো চেঞ্জ করতে পারবো না অ্যানিম্যাল ওষুধ চেঞ্জ করছে ক্যান্সার ওষুধ চেঞ্জ করছে কিন্তু চেঞ্জ করার পরেও তাদের কিন্তু প্রত্যেকটা কেসের পিছনে একটা মিশন ছিল যে তারা কেসের মধ্যে কি খুঁজতেছে নাকি যেটা অ্যানিম্যাল তার 3 নাম্বার সূত্রে সে বলছে যে রোগীর মধ্যে কি খুঁজতে হবে রোগ সম্পর্কে জ্ঞান সকাল থেকে কিন্তু একই জিনিস ছিল আপনাদের সাথে শেয়ার করছে তাই না হ্যাঁ আমার প্রত্যেকটা কেসের মধ্যে আমি একটু জিনিসই আপনাদের সম্পর্কে বোঝানোর চেষ্টা করব আপনারা রুব্রিক বোঝেন হাসতেছে লাফিং স্পিকিং ওয়েল নাকি স্যার হ্যাঁ বেলেডোনা লাইকোপোডিয়াম মিলাইয়া একটা দিয়ে দিবেন হ্যাঁ ওকে কিন্তু আসলে মানুষের কিছু নেচার আছে যে ন্যাচারাল এটা তারা করবে বাট এটার সাথে আপনার যদি মানে ইন্ডিভিজুয়ালাইজেশন না হয় তাহলে আপনি মিসিং করবেন আর আপনার ভুল প্রেসক্রিপশন আপনার রোগীর জন্য সাফারিং না এখন হয়তো বা রোগী নিয়ে আপনার টেনশন নাই আমাদের অনেক রোগী আছে আমরা ভালো করতে পারি না কষ্ট পাই এলোপ্যাথি হাসপাতালে চলে যায় কিন্তু সেই রোগীরা যদি আপনার ঘরের কেউ হয় আপনার মা হয় আপনার বোন হয় আপনার বউ হয় কিংবা আপনার সন্তান হয় আর আপনি যদি তাকে ওষুধ দিয়ে দিয়ে ব্যর্থ হন তখন কি করবেন কি করবেন হ্যাঁ তখন হয় এলোপ্যাথি হাসপাতালের কাছে যেতে হবে বিপদের পরে হ্যাঁ ডাক্তারটা ছাড়বেন না কারণ ওটা ইনকাম আছে আচ্ছা ঠিক আছে এখানে আমরা একটা জিনিস আমি রোগীকে বারবার প্রশ্ন করি যে আপনার রোগ হওয়ার পিছনে একটা কারণ আছে রোগীরা আমাকে কি বিরক্তকর উত্তর দেয় দেখেন যে কারো যদি জানতাম তাহলে তো ডাক্তারকে আমিই করতাম আপনার কাছে আসতে গেলাম ঠিক আছে তখন মনে হয় মাঝে মধ্যে গলা ডাক্তারকে রোগীকে বিদায় করে দেয় আমি এত চেষ্টা করতেছি রোগীর রোগ ভালো করার জন্য আর তারা আমার সাথে তেরা কথা বলে এরকম করে কারণ রোগীরা বলি টেনশন কি আর টেনশন দিয়ে কি করবেন আপনি রোগ নিয়ে আসছে চিকিৎসা করেন টেনশন দিয়ে কি করবেন আপনি কথা বুঝেন নাই এরকম খুব আমাদের মাইন্ড মেথড খুব বিরক্তকর একটা মেথড এই অ্যাপ্লাইড মাইন্ড মানে অনেক বিরক্তকর রুটিনে মানে একদম পচায় ফেলা অনেক সময় এমন কথা বলে হ্যাঁ যাই হোক তারপর আমাদের যদি স্পিকার বাড়ে হয়তোবা এই বিরক্তিকর ব্যাপারগুলো আমরা ধীরে ধীরে কমায় আনতে পারবো আচ্ছা এখানে আমরা রোগের কারণটা খোঁজার চেষ্টা করতেছি সে 2 মাস ধরে ঢাকায় আসছে এবং ঢাকায় আসার পরেই তার রোগটা শুরু তার মানে এখানে এমন কোনো ঘটনা ঘটছে যেখানে সে কি করতে পারে নাই পরিবেশের সাথে অ্যাডাপ্টেশন করতে পারে নাই তার মানে এই 2 মাসের মধ্যে তার লাইফে এমন একটা ছন্দপতন ঘটছে যেটার জন্য এই রোগটা হয়েছে তাহলে আমাদের কি বুঝতে হবে চিন্তা করেন না রুব্রিক চিন্তা করলে আপনি বিপদে পড়বেন ঠিক আছে কারণ আগে আপনি যদি কেসটা বুঝতে পারেন আগে যদি আপনি রোগীটাকে বুঝতে পারেন
অটোমেটিক রুব্রিক আপনাকে মেডিসিন পর্যন্ত নিয়ে যাবে। আমি রাইট স্যার? আর আপনি যদি রুব্রিক বানান, এই যে রুব্রিকটা ফেলবেন, আপনাকে সেই রুব্রিক খাতের মধ্যে নিয়ে যাবে। রুব্রিক তৈরি করা হচ্ছে বিশাল খাত তৈরি করা। কেউ বলতে পারবেন যে আপনার রুব্রিক অলওয়েজ 100% অ্যাকুরেট হয়? অলওয়েজ বলতে পারবেন? হ্যাঁ, প্রশ্নই আসে না, সম্ভব না, কখনোই সম্ভব না। তা আমরা যদি রুব্রিকের পিছনে দৌড়াই, তাহলে আমরা বিশাল খাত তৈরি করব। তাহলে হোমিওপ্যাথি যেখানে আমরা ভালো হোমিওপ্যাথিকে ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেই হোমিওপ্যাথিটাকে আমরা আরো অধঃপতনের দিকে নিয়ে যাব। কারণ রুব্রিক ধরে ধরে হোমিওপ্যাথিতে এই মাইনাসে বাংলাদেশে সবাই ফেলে রয়েছে। সবাই সবাই বড় বড় ভালো ভালো ডাক্তাররাও মনে করেন যে ব্যর্থ হয়েছে রুব্রিক ধরে। তো আমাদের অশোকমন্দির স্যার এখন বিগত 3-4 বছর বলতেছে নো রুব্রিক। ফার্স্ট আপনাকে রোগীকে চিনতে হবে, রোগীর পুরো স্টেটমেন্টটা বুঝতে হবে। বুঝার পরে আপনি তারপরে এক্সাক্ট রুব্রিকটা কালেকশন করেন যে এখন আমি কি রুব্রিকটা নেব। দেন সেই রুব্রিকটা নেওয়ার পরে আমি অ্যানালাইসিস করব যে আসলে যে রোগী পুরো টোটাল স্টেটমেন্টটা দিছে, সেই স্টেটমেন্টের সাথে আমার নির্বাচিত ওষুধটা ঠিক আছে কিনা। রাইট? বুঝতে পারলাম? এইখানে আপনারা সুন্দর রুব্রিক বলছেন হটি, তার মধ্যে হটিনেস আছে। একজন বলছে কেয়ারফুল আছে, কিন্তু সুপার স্টেডিয়াম আসলে তেমন সুপার স্টেডিয়াম নাই। একজন বলছে ডিলিউশন রং সাবান নাই। হ্যাঁ, আরেকজন বলছে লোকাসিটি নাই। ঠিক আছে, রোগী আসলে আপনার সাথে তো কথা বলবেই, লাভিং স্পিকিং হয় আছে তো, কিন্তু নেওয়া যাবে না। মেডিসিন হলো দুইটা মাত্র মেডিসিন, তিনটা মেডিসিন। হ্যাঁ, দুইটা মেডিসিন। হ্যাঁ, বেল আর অরাম নাকি? জি, বেল আর অরাম। এই দুইটা মেডিসিন আপনি একটা দিলেন, ব্যর্থ হইলেন, পরের বার কইলেন এইবারে এটা নিল নাকি? এবারে কোনটা এটা? ওরে বাবা, এখানে আমার প্রথম রুব্রিকটা ছিল এলিমেন্ট ফ্রম এমব্রাসমেন্ট। হাউ বন্ধুরা চাকরি করে, হাউ বলেন, কে বলবেন? এলিমেন্ট ফ্রম এমব্রাসমেন্ট। ম্যাডাম বলতে পারবেন? এমব্রাসমেন্টের ব্যাখ্যা বলতে পারবেন? হ্যাঁ, রুব্রিকটা বলতে পারবেন? জানা নাই? আচ্ছা, এলিমেন্ট ফ্রম এমব্রাসমেন্ট সম্পর্কে জানে কে? সর্বনাশ। মাইন্ড মেথডের নাম দুবাইন না, বিরক্ত। এলিমেন্ট ফ্রম এমব্রাসমেন্ট সম্পর্কে কে বলবেন? অনলি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা থেকে আপনার পীড়া, ভবিষ্যৎ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা থেকে পীড়া, বিব্রত করা অবস্থা। What is embarrassment? বিব্রত করা অবস্থা। Embarrassment কি? পূর্ব হ্যাঁ? বিব্রত। আপনি বলবেন? হ্যাঁ? Embarrassment আমি এইটার কথা বলছি না, আপনি রুব্রিকটা ব্যাখ্যা দেন। Element from embarrassment. এলিমেন্ট মানে পীড়া, এমব্রেসমেন্ট মানে এলিমেন্ট ফ্রম এমব্রেসমেন্ট মানে হতাশা থেকে পীড়া। হতাশা হচ্ছে বিব্রত করা অবস্থা থেকে পীড়া। Embarrassmentটা কি আমি বলি, ধরেন আমি বাসা থেকে বেরোইছি, ঠিক আছে, একটা পার্টিতে যাব। হ্যাঁ, অনেক দূরে পার্টিতে যাব। তো হঠাৎ করে রাস্তায় ওয়াশরুমে গেলাম, চেনটা বললাম, চেনটা ফেটে গেল, চেন আর লাগতেছে না। কি? হ্যাঁ, চেনটা আর লাগতেছে না। তো চেন খোলা মানে কি? হ্যাঁ, চেন লাইফেল বের হয়ে যাওয়া। হ্যাঁ কি? অস্ত্র বের হয়ে যাওয়া। মানে নষ্ট হয়ে গেছে। এখন আপনি একটা পার্টিতে যাচ্ছেন, যাইতে হবে, কাছাকাছি চলে গেছে, হয়তোবা ওই পার্টি হাউসে যাই আপনি ওয়াশরুমে চেনটা বুঝতে যায়, চেনটা ফেটে গেছে। এখন সর্বনাশ। তাহলে কি করবেন? হিটটা খুলবেন, রাখবেন, ঠিক আছে? মানে কেউ জানে না? দেখে এখন আপনার বন্ধু ডাকলো, চলে আসলো, একটু চলতেছে, আপনি এমনি ফিল করছেন, এই যে দেখেন। হ্যাঁ, বিব্রতকর অবস্থা। কি বিব্রত বোঝেন? বিব্রত, হ্যাঁ হ্যাঁ, লাইক বিব্রত, এটা হচ্ছে কমন থিংস। হ্যাঁ,
কেউ জানে না, অনলি আমি জানি। দিস ইজ এমব্রেসমেন্ট। এমব্রেসের একটা সহজ কথা হচ্ছে লজ্জা পাওয়া। কি লজ্জা? লজ্জা পাওয়া। আরেকটা আছে হচ্ছে মর্টিফিকেশন। হোয়াট ইজ মর্টিফিকেশন? এটা লজ্জা পাওয়া। কি হ্যাঁ, এখন মনে করেন আমি স্টেজে ভাষণ দিতেছি, দিতে হাঁটতে গেছি, আমার প্যান্টের পিছনে মনে করেন সেলাই ছুটে গেছে। কি সেলাই ছুটে গেছে গা, এটা কিন্তু লজ্জা পাইতেছি না, বাট এটা এমব্রেসমেন্ট না, এটা মর্টিফিকেশন। যখন আপনার কোনো লজ্জাকর কোনো বিষয় নিজের মধ্যে সীমাবদ্ধ থাকবে, দিস ইজ এমব্রেসমেন্ট। আর যখন এটা অন্যের কাছে প্রকাশ পাবে, সেটা মর্টিফিকেশন। সে আমি মর্টিফিকেশন একটা রুব্রিক দিই, এলিমেন্ট ফ্রম মর্টিফিকেশন উইথ ইন্ডিগনেশন। হ্যাঁ, এক কোয়ালি অন্য সিস্টেম সে ক্লিয়ার। তো এক বাবা তার মেয়েকে বলতেছে, মেয়ে কি করলো, স্কুল ছুটি 4টার সময় সে ঘুরে ঘাইরা বান্ধবীর সাথে আড্ডা উড্ডা দিয়ে রাত 9টার সময় আসছে। বান্ধবী বলতেছে, দোস্ত আমার একটু বাসা পর্যন্ত পৌঁছাই দিও, তাহলে বাবা বলবে কি। এখন বাবা তো লাঠি দিয়ে বসে আছে, আসলে আজকে ডান্ডা দেওয়া হবে। হ্যাঁ, এখন আসার পরে বান্ধবী সামনেই গালাগালি শুরু করলো। হ্যাঁ, তুমি পাখা বাজে গেছে, তো রাত 9টা বাজে, কোনো ভদ্র মেয়ে কি বাইরে থাকে, এত রাত পর্যন্ত অপমান করলো। কি পাইলো? লজ্জা পাইলো। কার সামনে পাইলো? বান্ধবীর সামনে পাইলো। মনে মনে রাগ হইলো, রাগ মারে যায়, বলতেছে, হ্যাঁ বাবা, আরে ভদ্র, আমার একা বলতো, বান্ধবীর সামনে বলতো, আমার প্রেস্টিজ পাঁচটা গেল। দিস ইজ ইন্ডিগনেশন। ইন্ডিগনেশন প্রকাশ করলো। ইন্ডিগনেশন মানে কি? রাগ, ঘৃণা মিশ্রিত রাগ। ঠিক আছে, ইন্ডিগনেশন আমি পরে বুঝাবো। ইন্ডিগনেশন আপনারা বোঝেন, এই যে মানুষের সামনে যখন লজ্জায় পড়ে গেল, সেটা হচ্ছে মর্টিফিকেশন। আর যেটা কারোর সামনে পড়লো না, সেটা হচ্ছে এমব্রেসমেন্ট। ক্লিয়ার? রুব্রিক ক্লিয়ার? এখন আমরা আমাদের লাইফে এমব্রেসমেন্টটা কিভাবে পাবো? তাহলে এই স্টেট ফাটার গল্প নিয়ে জরুরি আসবে না। হ্যাঁ, এমব্রেসমেন্টটা আসলে কি, আসলে আমার লাইফের সাথে এমব্রেসমেন্টের সম্পর্কটা কি, সেটা একটু আপনাকে বুঝতে হবে। দেখেন, আমাদের লাইফে আমরা স্বাভাবিকভাবে চলি। যখন আমরা স্বাভাবিকভাবে চলি, এটাকে আমরা বলি কমফোর্ট লাইফ। কি লাইফ? কমফোর্ট লাইফ। ঠিক আছে, মনে করেন আমি এখানে পার্টিতে আসলাম, এখানে আমার সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভালো লাগতেছে। এটা হচ্ছে আমার জন্য কমফোর্ট। এখন মনে করেন এখানে আসলাম এক বন্ধুর সাথে, আইসা দেখি সব আমার প্রতিপক্ষ। কে? সব আমার প্রতিপক্ষ। ভালো লাগছে মানে সব আমার হয়তো দেখা গেছে বন্ধু না, শত্রু, কিংবা কারোর সাথে ঝগড়া লাগছে, এরকম কিছু মানুষের সামনে আপনি যে হঠাৎ করে পড়ে গেলেন। তো এই পড়ে যাওয়ার পরে আপনার মধ্যে যে কমফোর্টটা ছিল, যে আনন্দ নিয়ে, কমফোর্ট নিয়ে আপনি এই মিটিং আসেন, কিংবা এই আপনি কি বলে পার্টিতে আসেন, সেই কমফোর্টটা নেই। এখন আপনার জন্য হয়ে গেছে ডিসকমফোর্ট। এখন আপনার মনে হয় কখন যে আমি যাবো, কখন যে আমি এখানে বেরিয়ে যাবো, আরে না না, খাওয়া দাওয়া করে দেয়, সেটা জানতেছে না ওর কি হয়েছে। ধরেন মনে করেন এরকম ঘটনা ঘটতে পারে, এক মেয়ের লগে 13 বছর প্রেম করছে, প্রেম করার পর ওই মেয়ে বিয়ে করে আরেক জায়গায় ঘর করে বিরোধীটা বানিয়ে ফেলেছে। আর ওই মেয়ে যেই পার্টিতে, আপনারও সেই পার্টিতে। কি এমব্রেসমেন্ট ফিল হবে? হ্যাঁ, এমব্রেসমেন্ট ফিল হবে? হবে নাকি? কারণ সে আশা করে নাই যে এই পরিবেশে এসে আমার সেই পুরাতন প্রেমিকার সাথে দেখা হয়ে যাবে। তো প্রেমিকা তো তাকে দেখে বিব্রত বোধ করতেছে, সেও তাকে দেখে বিব্রত বোধ করতেছে। দিস ইজ এমব্রেসমেন্ট। যখন কমফোর্ট কোনো বিষয়ে, কমফোর্ট কোনো পরিবেশ থেকে মানুষ ডিসকমফোর্ট পরিবেশে যায়, সেটাই হলো এমব্রেসমেন্ট। ক্লিয়ার? এখন এই রোগীর ক্ষেত্রে কি হয়েছে? রোগীর ক্ষেত্রে হচ্ছে যে সে তার আগের লাইফটা ছিল কমফোর্ট লাইফ, পড়ালেখা করে ইকোনমিক পাস করছে, এখন সে একটা চাকরি করতেছে। এখন সে চাকরি করে, ভালো একটা চাকরি করবে, এখন সে অনেক বড় চাকরি করবে, ব্যাংকে চাকরি করবে, বড় অফিসে চাকরি করবে, কিন্তু সে তার চাকরিতে করছে কোথায়? গার্মেন্টসে। গার্মেন্টস তার জন্য কমফোর্ট না। ঠিক আছে না? ডিসকমফোর্ট। আর এই ডিসকমফোর্ট তাকে
বিব্রত করে এইখানে চাকরি করা যায়। একে তার মধ্যে ঘটি আছে, ইগো আছে, সব আছে, কিন্তু এমব্রেসমেন্টের কারণে সে ধীরে ধীরে তার লাইফে ছন্দপতন হয়েছে এবং ধীরে ধীরে অসুস্থ হয়েছে। আমরা রুব্রিকটা নিলাম কি এলিমেন্ট ফ্রম এমব্রেসমেন্ট, ঠিক আছে। আরেকটা রুব্রিক নিলাম সেটা হচ্ছে ইগোটিজম, আরেকটা রুব্রিক নিলাম কেয়ারফুল, আরেকটা রুব্রিক নিলাম সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট সব রুব্রিক আপনারা ব্যাখ্যা জানেন। মেডিসিন কি হবে? আরে বাবা কি ক্লিয়ার? কোন সন্দেহ আছে কি? সালফার না, বিপক্ষে কে বলেন? সালফার না, ল্যাকেসিস। হ্যাঁ আচ্ছা, সালফার না কেন বলছেন না? হ্যাঁ তাই তাই, আচ্ছা ঠিক আছে। ল্যাকেসিস আপনাকে এক্সাক্ট বলে দিবে যে আমার এই কারণে আমার রোগটা হয়েছে। ডিলিউশন ইনজুরি বি কষ্ট পাচ্ছে বাই হিজ সারাউন্ডিং, তাই না? আর আপনি যেটা বললেন সে ওই ডাক্তারের কাছে চিকিৎসা নিতে চান, আসলে ল্যাকেসিস এভাবে চান হয় না। ল্যাকেসিস এভাবে চান হয় না। আমরা বুঝি যে একজন ডাক্তারের প্রতি মানে ইয়ে হইলে কি বলে ভালো লাগবে, তার যদি চান হয়ে যায়, সে তার থেকে বারবার ট্রিটমেন্ট নেয়, তার থেকে বারবার ট্রিটমেন্ট নেয়। হ্যাঁ, তাহলে আপনি ক্লিনজিং গ্রাস এট আদার কোথায় দিবেন? কি কোথায় দিবেন? ক্লিনজিং ডিপেন্ড অন ফিজিশিয়ান, এটা কোথায় দিবেন? আপনি চার মিনিট যদি চান হয়ে যান, এগুলো কোথায় দিবেন? সুতরাং লুব্রিকের হাতে করা যাবে না। আসেন আমরা ফলো আপনার দেখাই। সিটিং স্টাইলটা কিন্তু সালফারের ঠিক আছে। হ্যাঁ, আমাদের এই কিন্তু আমার সারা জীবনের জন্য বলবো যে আমার এক বাচ্চা আছে 3.5 বছর 4 বছরের বাচ্চা। আমি মাইন্ড মেথড আসার আগে আমি খুব অস্থির ফিল করতাম, এই জন্য যে একজন বলছিল যে ওয়েটিং টাস্ক, যে কথাটা আমার বাচ্চারা স্যার একটু প্লিজ মানে সবাই আমি অন্য চিকিৎসা করতে পারি বা না পারি, কমপক্ষে আমার ফ্যামিলিগত একটা উপকার যেন হয়। আর আকাশ তো হবেই, যেমনি করে আমি খুব অস্থির ফিল করতাম যে আমার মেয়েটা 4 দিন যাবত কোনো পায়খানি হয় না। আমার ওয়াইফও ডাক্তার, সে এখন মানে অ্যালোপ্যাথিতে দিছি, 5 দিন যাবত কোনো পায়খানি হয় না। আর প্রাথমিকভাবে এমনি কষার জন্য যে মেডিসিনগুলো লাগবে, পাশাপাশি আরো ভ্যানিয়ান এগুলো দিয়েছে পেলেও। 3 দিন যাবত আমি খুব বাইরে একটু ব্যস্ত ছিলাম। হঠাৎ করে বাসায় আসি, আসার পরে আমার বাচ্চারা বলতেছে